প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের পাঞ্জেরি গাইডের মানে এই অধ্যায়ে পাঞ্জেরি গাইডের আর দুইটা অঙ্ক করাবো এবং ওই দুইটা অঙ্ক আজকে করাবো ওই 202 পাতায় 3 নাম্বার অঙ্ক, 203 পাতায় 6 নাম্বার অঙ্ক। এই দুইটা অঙ্ক করলে এই চ্যাপ্টারে মানে তোমার গাইডের অঙ্ক শেষ, আর বইয়ের অঙ্ক তো শেষ হয়ে গেছে। এখন আমি বাইরের থেকে কিছু অঙ্ক করাবো এই চ্যাপ্টারে। তো আমি একটা শীট তৈরি করছি, ওই শীটটা অতি শীঘ্রই তোমাদের দেব, ওই শীটের থেকে অঙ্ক করাবো। সো এখন আমরা 3 নম্বর অঙ্কে আসি। সবাই মনোযোগ সহকারে দেখো। গাজীপুরের চন্দ্রায় স্থাপিত স্পিনিং মিলটির মালিক জনাব আরনাভ রাশিদ। মিলটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জনাব আরনাভ রাশিদ নির্মেল লেনদেনগুলো সম্পাদন করেন। 2018 জুলাই 4 তুলা ক্রয়, মানে তার হলো একটা তুলার ফ্যাক্টরি আছে আর কি। সে তুলা কিনছে। তুলা কি তার জন্য কাঁচামাল বা পণ্য যেটাই বলো, এটা সে প্রতিনিয়ত কিনে, মুনাফা জাতীয় ব্যয়। জাপান থেকে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি তো সে প্রতিদিন কিনে না, এটা মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনে না, এর আমদানি শুল্ক প্রতিদিন দেয় না, এটাও মূলধন জাতীয়। যন্ত্রটি স্থাপন ব্যয়, যন্ত্রপাতি স্থাপনও প্রতিদিন করে না, এটাও মূলধন জাতীয়। প্রক্রিয়াজাত সুতা বিক্রয়, আমরা প্রক্রিয়াজাত যে সুতাটা হয়েছে তৈরি হয়েছে ওইটা আমরা বিক্রয় করছি, আর এটাই তো আমাদের দোকান, আমরা প্রতিনিয়তই বেচি, মানে সুতা উৎপাদন করে ওটা আমরা বিক্রি করি, তুলা থেকে সুতা উৎপাদন করে আমরা ওটা কি করি, বিক্রি করি। তার মানে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। শ্রমিকদের বেতন পরিশোধ প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য দালান কোঠা নির্মাণ, দালান কোঠা তো প্রতিদিন নির্মাণ করি না, এটা মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিনিয়ত করি, এটা মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির অবচয় 2,40,000 বার্ষিক, 2,40,000 টাকা এক বছরে যন্ত্রপাতির অবচয়। অবচয়ের ফলে কি একদিকে খরচ হয়, প্রতিনিয়ত হয় মুনাফা জাতীয় ব্যয়, আরেকদিকে যন্ত্রপাতির অবচয়ের কারণে কি যন্ত্রপাতির সম্পদ হ্রাস পায়। আর এক বছরে 2,40,000, কিন্তু এই অঙ্কটা তো এক মাসের, যেহেতু এই অঙ্কটা এক মাসের অঙ্ক, কারণ জানুয়ারি মাস এক মাসের অঙ্ক, সেহেতু এখানে 2,40,000 টাকা যদি এক বছরে হয় তাহলে এক মাসের কত, 20,000 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই 20,000 টাকায় মানে এই অঙ্কটা যেহেতু এক মাসে, আমাদের 20,000 টাকা শো করতে হবে এই অঙ্কটায়। কত কি চেয়েছে, যেসব লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তা চিহ্নিত করো। তোমরা হলো দশম অধ্যায়ে একটা অধ্যায় পাইবা আর্থিক বিবরণী, সেই আর্থিক বিবরণী অঙ্কটা করলে এটা বেশি ক্লিয়ার হইবা। তারপরও আমি একটু বুঝাই বলি, মানে আমাদের হিসাব সমীকরণের সূত্র কি? হিসাব সমীকরণের সূত্র হচ্ছে a = l + e, ঠিক আছে? মনে রাখবা এই a মানে হলো সম্পদ, l মানে হচ্ছে দায়, আর এর মধ্যে মালিকানা সত্ত্ব। এই তিনটা জিনিস আমরা হলো কাজ করি তোমার আর্থিক অবস্থার বিবরণীতে। মূলত আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ যায়, দায় যায়, মালিকানা সত্ত্ব যায়, এই তিনটা জিনিস যায়। তো এখন আমাদের কথা এটাই চাইছে যে যেসব লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তা চিহ্নিত করো, মানে যেগুলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সেগুলোর পরিমাণ চাইছে। তাই তুলা ক্রয় করার সাথে সাথে আমি নগদ দিচ্ছি, আমার সম্পদ। যন্ত্রপাতি ক্রয় করছি, যন্ত্রপাতির সম্পদ বাড়ছে, নগদ সম্পদ কমছে, দুটোটাই সম্পদ। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক, আমি একটা কথা বলছিলাম, কোন স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যত খরচ হয় সব কি সম্পদ নামে গণ্য হয়। মানে যন্ত্রপাতি আনার যে খরচটা হয়েছে, আমদানি শুল্ক যে দিতে হয়েছে, এটা যন্ত্রপাতির ব্যবহারের আগের খরচ, মানে এটাও মূলধন জাতীয় ব্যয়, মানে সম্পদ। আর তার সাথে সাথে নগদ দিচ্ছি, নগদ ও সম্পদ। যন্ত্রটি স্থাপন ব্যয়, এটার জন্য নগদ দিচ্ছি, আর যন্ত্রপাতি সম্পদ। প্রক্রিয়াজাতকরণ সুতা বিক্রয় করে নগদ টাকা পাইছি, সম্পদ। কর্মচারীকে বেতন দিছি, নগদ দিছি, সম্পদ। দালান কোঠার সম্প্রসারণ ব্যয় করছি, এটাও তো আমি নগদ দিছি, সম্পদ, দালান কোঠাও সম্পদ। যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় করছি, এটাও আমার নগদ টাকা চলে গেছে, সম্পদ। যন্ত্রপাতির অবচয় হয়েছে, অবচয়ের ফলে একদিকে খরচ হয় আর অবচয়ে অন্যদিকে সম্পদ হ্রাস করে, এটাও সম্পদ, হ্রাস করে, সম্পদ। তার মানে এখানে সবকটা লেনদেনে কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে যায়, কারণ সবকটা লেনদেনের মধ্যে কি সম্পদ আছে।
সেই কারণে এখন এখানে কত চাইছে তা চিহ্নিত করো, এখানে পরিমাণ চাই নাই। তাহলে ক নাম্বারটা এক লাইনে শেষ করবে, এমনি লাগবা উপরে সবকটি লেনদেন আর্থিক অবস্থা বিরুদ্ধে অন্তর্ভুক্ত হবে, শেষ ক নাম্বার, এতটুকু লাগলেই হবে। এখন যদি এরকম হইতো ধরো দুইটা তারিখ ধরো যাইতো না, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে তারিখ উল্লেখ করে দিত যে 2018 সালের জানুয়ারি মাসে এত এত তারিখ আর্থিক অবস্থা বিরুদ্ধে যাইব, এরকম ভাবে লেখতা। এই চিহ্নিতকরণ বলে এভাবে লেখবা, এখানে আর পরিমাণ দেওয়া দরকার নাই, ছক আঁকারও দরকার নাই, জাস্ট উপরে সবকটি লেনদেন আর্থিক অবস্থা বিরুদ্ধে যাবে। আর যদি এখানে কিছু যাইতো না, সেক্ষেত্রে লেখতা এখানে জানুয়ারি মাসে এত এত তারিখ আর্থিক অবস্থা বিরুদ্ধে যাইব, মানে এইভাবে লিখে দিবা। ঠিক আছে, তো ক শেষ। খতে কি চাইছে, নিট স্থায়ী সম্পদের পরিমাণ। নিট স্থায়ী সম্পদ মানে কি, স্থায়ী সম্পদ একটা জিনিস মনে রাখবা, যন্ত্রপাতি কিনছি সম্পদ বাড়ছে, এটা একটা স্থায়ী সম্পদ, কারণ এই সুবিধা অনেক বছর পাবো। তারপরে যন্ত্রপাতি ক্রয় আমদানি শুল্ক দিচ্ছি, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনবো না, এর আমদানি শুল্ক প্রতিদিন দেবো না, তার মানে এটাও আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়, মানে সম্পদ, এটাও একটা স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি স্থাপন ব্যয়, এটাও স্থায়ী সম্পদ। এখন সুতা বিক্রি করে নগদ পাইছি, নগদ সম্পদ, কিন্তু নগদ স্থায়ী সম্পদ না, নগদ হলো চলতি সম্পদ, আমার স্থায়ী সম্পদের পরিমাণ চাইছে। তারপরে দালান কোঠা নির্মাণ, এটা প্রতিদিন করি না, অনেক বছর সুবিধা পাই, এটাও স্থায়ী সম্পদ। আর অবচয়, এই অবচয়ের ফলে কি সম্পদ হ্রাস পায়, মানে কি যন্ত্রপাতি কিনছি, যন্ত্রপাতি আমদানি শুল্ক দিচ্ছি, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় করছি, এই তিনটাই কি মূলধন জাতীয় ব্যয়, কারণ এগুলো প্রতিদিন করি না। দালান কোঠা নির্মাণ ব্যয়, এটাও প্রতিদিন করি না, এই চারটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এই চারটা কি করবা যোগ, কারণ মূলধন জাতীয় ব্যয় মানেই হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়কে বোঝায়। তাহলে স্থায়ী সম্পদ ক্রয় কয়টা আছে, চারটা, দালান কোঠা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি আমদানি শুল্ক, যন্ত্রপাতি স্থাপন ব্যয়, এই চারটা কি করবা যোগ, আর তার থেকে অবচয়টা কি করে দিবা বিয়োগ। কেন, আমার নিট স্থায়ী সম্পদ চাইছে, নিট মানে কি খাঁটি, আর খাঁটি মানে কি অবচয়টা বিয়োগ করলে কি পাই খাঁটি, অবচয় অবলোপন এগুলো থাকলে বিয়োগ করবা, তো অবচয়টা বিয়োগ করলে কি পাইবা নিট স্থায়ী সম্পদ পাইবা। যেমন আমি করতেছি দেখো, এটা হচ্ছে তোমার কত নম্বর অঙ্ক, 3 এর খ, নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়। এটার ক্ষেত্রে আমি 2টা টাকা কাটতেছি, কারণ আগে ওগুলো সব যোগ করুন, তারপর অবচয়টা বিয়োগ করুন। তুমি চাইলে 1 টাকা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। তারিখ 2018 জানুয়ারি 7, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় 17 লক্ষ টাকা। এরপরে হচ্ছে 10 তারিখ, যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক, কারণ যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনি না, এর আমদানি শুল্ক কি প্রতিদিন দেই না, 85,000। যন্ত্রপাতির স্থাপন ব্যয়, $18,000। 24 তারিখ, দালান কোঠা নির্মাণ ব্যয় 15 লাখ টাকা। এবার কি করবা, এগুলো সব যোগ করবা, এগুলো সব যোগ করা হয় 33,03,000 টাকা। এরপর হচ্ছে তোমার 31 তারিখ, অবচয়, যন্ত্রপাতির অবচয়, 1 বছরের জন্য 40,000, তাহলে 1 মাসের জন্য কত, 2,40,000 কে 12 দিয়া ভাগ, 2,40,000 কে 12 দিয়া ভাগ দিলে কত আসে 20,000, বিয়োগ করলে কত আসে 32,83,000। সুতরাং নিট স্থায়ী সম্পদ। এটা বুঝছো কিনা, স্থায়ী সম্পদ কাকে বলে, যে সম্পদ আমরা প্রতিনিয়ত কিনবো না, যে সম্পদের সুবিধা অনেক বছর পাবো, এটা হলো স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি প্রতিদিন কিনবো না, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনবো না, এর আমদানি শুল্ক প্রতিদিন দিব না, এর স্থাপন ব্যয় প্রতিদিন করব না, আর দালান কোঠাও প্রতিদিন নির্মাণ ব্যয় করব না। এই চারটা প্রতিদিন করব না, একবার করলে কয়েক বছর সুবিধা পাবো। এই চারটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয় ওরফে নিট স্থায়ী সম্পদ। যোগ করলাম 33,03,000, কিন্তু আমার স্থায়ী সম্পদের পরিমাণ চাই না, আমার চাইছে নিট স্থায়ী সম্পদের পরিমাণ।
আর নিট বের করতে গেলে কি করবা, যন্ত্রপাতির অবচয়টা কি করতে হইব, বিয়োগ দিতে হইব। তাহলে যন্ত্রপাতির অবচয় এক বছরে 2,40,000, তাহলে এক মাসে কত, বিধায় 2,40,000 কে 12 দিয়ে ভাগ দিলে আসে 20,000। তাহলে 33,03,000 থেকে 20,000 গেলে থাকে কত, 32,83,000। এটি হলো নিট স্থায়ী সম্পদ। গ নাম্বার কি চাইছে, যন্ত্রপাতিটি 22,50,000 টাকায় বিক্রি করলে মূলধনজাত আয় কত। আজকের অঙ্কে মূলধনজাত প্রাপ্তি চাই না, জাস্ট মূলধনজাত আয়। তো এতদিন আমরা মূলধনজাত আয় আমরা কেমনে বের করছিলাম, এই যে যন্ত্রপাতি বিক্রয় মূল্যে, যন্ত্রপাতি বিক্রয় মূল্য থেকে মোট মূল্য বিয়োগ দিয়েছিলাম, তাই না, ওইভাবে দিয়েছিলাম। কিন্তু আজকের অঙ্কটা একটু ব্যতিক্রম, কেন, কারণ আজকের অঙ্কে অবচয় আছে, যন্ত্রপাতির অবচয় আছে। যদি অবচয় থাকে তাহলে অন্য স্টাইলে করতে হবে, তাহলে এই অঙ্কটা 4 ধাপে করতে হবে। আগে আমি অঙ্কটা করতেছি, তারপর বুঝাই দিতেছি। সবাই দেখো, দেখো এই যন্ত্রপাতি এত টাকা বিক্রি করে মূলধনজাত আয় যদি চায়, যদি অবচয় থাকে তাহলে এইভাবে বের করতে হবে। যদি অবচয় না থাকে তাহলে যে আগে যেভাবে করতাম, এর আগে তো 3-4 বার এরকম অঙ্ক করছিলাম ওইভাবে হবে। আর যদি অবচয় থাকে তাহলে এইভাবে করতে হবে। কিভাবে বের করতে হবে, অবচয় থাকলে এরকম 4 স্টেপ বের করতে হবে। তো প্রথমে যন্ত্রপাতির মোট মূল্য বের করলাম। যন্ত্রপাতির মোট মূল্য সূত্র কি, যন্ত্রপাতি যত টাকা দিয়ে কিনছি, ব্যবহার আগে যত টাকা খরচ হয়েছে সব যোগফল। যন্ত্রপাতি কিনছি 17 লাখ, যন্ত্রপাতির আমদানি শুল্ক দিছি 85,000, যন্ত্রপাতি স্থাপন ব্যয় করছি 18,000। এই মিলা টোটাল যোগ করলে কত হইলো, 18,03,000 টাকা আমার টোটাল ব্যয় হইছে। তো যন্ত্রপাতি যে ব্যবহার করছি এক মাসে তো অবচয় হইছে ব্যবহারের কারণে, তো 2,40,000 টাকা এক বছর অবচয়, তাহলে এক মাসের অবচয় কত, 12 দিয়া ভাগ, কত আসে 20,000 টাকা। তাহলে এক মাসের অবচয় কত আসে 20,000। এবার যন্ত্রপাতির পুস্তক মূল্য বের করতে হবে। এখন পুস্তক মূল্য সূত্র কি, যন্ত্রপাতির মোট মূল্য থেকে অবচয় বিয়োগ করলে কি পাওয়া যায়, পুস্তক মূল্য। যন্ত্রপাতির মোট মূল্য থেকে অবচয় বিয়োগ করলে কি পাওয়া যায়, পুস্তক মূল্য। তাহলে যন্ত্রপাতির মোট মূল্য কত, 18,03,000 বিয়োগ অবচয় কত 20,000। 18,03,000 থেকে 20,000 বিয়োগ করে থাকে কত, 17,83,000। এটা হলো পুস্তক মূল্য। এবার মূলধনজাত আয় বের করার সূত্র হলো যন্ত্রপাতির বিক্রয় মূল্য বিয়োগ যন্ত্রপাতির পুস্তক মূল্য। তার মানে 22,50,000 টাকা দেওয়া আছে ক নম্বরে,
কোশ্চেনে বলে এসে 22,50,000 টাকা বেচছি, বিয়োগ পুস্তক মূল্য হলো 17,83,000, বিয়োগ করে থাকে কত 4,67,000 টাকা। তাই এটা বুঝছো কিনা? প্রথমে যন্ত্রপাতির মোট মূল্য বের করলাম, যন্ত্রপাতি কিনছি, আমদানি শুল্ক দিছি, সংস্থাপন ব্যয় করছি, তিনটা ব্যয় যোগ করে 18,03,000। এরপর যন্ত্রপাতির এক মাসের অবচয় বের করলাম, 2,40,000 হলো এক বছর অবচয়, তাহলে এক মাসে কত 20,000। এখন অবচয়ের কারণে সম্পদের মূল্য সর্বদা কমে, এই জিনিসটা মাথায় রাখবা, সারা জীবন মাথায় রাখবা। অবচয়ের কারণে স্থায়ী সম্পদের মূল্য সর্বদা কি হয়, হ্রাস পায়। তাহলে তোমার 18,03,000 টাকা দিয়ে কিনছো, তার মধ্যে অবচয় হয়ে গেছে 20,000, তাহলে বর্তমানে মূল্য দাঁড়াইছে কত 17,83,000। আর এই 17,83,000 টাকা জিনিস তুমি 22,50,000 টাকা বেচছো, তাহলে তোমার লাভ হইছে কত টাকা 4,67,000। যদি অবচয় থাকে তাহলে স্টাইলে করতে হবে, আগে মূল্য তারপর অবচয়, মূল্য থেকে অবচয় কি করতে হবে, বিয়োগ করলে পুস্তক মূল্য, এবার বিক্রয় মূল্য আর পুস্তক মূল্যের পার্থক্য কি, তোমার লাভ বা ক্ষতি, তোমার এই চার স্টেজে বের করতে হবে। সবাইকে বুঝতে পারছো? মানে যন্ত্রপাতির মোট মূল্য ব্যয় করলো, যন্ত্রপাতি কিনছো, আমদানি শুল্ক দিছো, সংস্থান ব্যয় করছো, তিনটা যোগ করে মোট ব্যয়। তারপরে যন্ত্রপাতি অবচয়, এক বছর অবচয় 2,40,000 হলে এক মাসের অবচয় কত 20,000। এখন অবচয়ের কারণে সম্পদের মূল্য বাড়ছে না কমছে? অবচয়ের কারণে সর্বদা কি হয়, সম্পদের মূল্য হ্রাস পায়। তাহলে 18,03,000 থেকে অবচয় কি করলাম 20,000 টাকা বিয়োগ করলাম, পাইলা কি 17,83,000। এটা কি পুস্তক মূল্য। এবার এই 17,83,000 টাকা জিনিস তুমি 22,50,000 টাকা বেচছো, তাহলে তোমার লাভ হচ্ছে কত 4,67,000। এই হচ্ছে একটা অঙ্ক। এরপরে দেখো তোমরা 6 নম্বর অঙ্কটা। 2017 সালে মিস্টার ডেভিড ডি কস্তার ব্যবসায় লেনদেনের কিছু অংশ নিম্নরূপ: বিবরণ টাকা। কর্মচারীকে বেতন প্রদান, কর্মচারীকে আমাদের প্রতিনিয়ত বেতন দিতে হয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়, এটা প্রতিদিন কিনে না, এটার সুবিধা অনেক বছর পাইবা, স্থায়ী সম্পদ। মূলধনের সুদ প্রতিনিয়ত করি, মুনাফা জাতীয় ব্যয়। ভাড়া প্রতি মাসে দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ প্রতিনিয়ত দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রতিদিন করি না, একবার করলে কয়েক বছর সুবিধা পাই, এটা মূলধন জাতীয় ব্যয় এবং এটা একটা স্থায়ী সম্পদ। কৃত যন্ত্রপাতি পরিবহন ব্যয়, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনি না, এর পরিবহন ব্যয়ও প্রতিদিন করি না, এটাও একটা মূলধন জাতীয় ব্যয়, স্থায়ী সম্পদ। অফিস খরচ 14 মাস, আমরা অঙ্ক করি 12 মাসে, তুমি দিছো 14 মাস, তার মানে কি 2 মাস বেশি দিছো, ওই 2 মাসটা বের করে কি করতে দিব, বিয়োগ করে দিতে দিব, কারণ আমাদের অঙ্ক 12 মাসের অঙ্ক দেখাইতে দিব। এরপরে যন্ত্রপাতির অবচয় প্রতিনিয়ত হয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এক এক সময় কোন এক বছর, এক এক সময় কোন এক মাসের, এটা কেমনে? দেখো আগের অঙ্কটা 3 নম্বর অঙ্কে মাস উল্লেখ করেছিল জানুয়ারি মাস, সেই কারণে এক মাসে ধরছি। আর আজকের অঙ্কে কোনো কিন্তু তারিখ উল্লেখ করা নাই, সেই কারণে এই অঙ্কটারে এক বছর ধরছি। এই হলো মূলত কাহিনী। যদি অঙ্কের উপরে বলে দেয় যে এই এক মাসের তথ্য নিম্নরূপ, জানুয়ারি মাসের তথ্য নিম্নরূপ, বা তারিখ যদি এক মাসের জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস থাকে, সেক্ষেত্রে অঙ্কটা করতে হবে এক মাসে। আর যদি কোনো তারিখ তৈরি উল্লেখ না করে দেয় তাহলে এক বছরে ধরতে হবে। তো এখন কথা হচ্ছে যন্ত্রপাতির অবচয় প্রতিনিয়ত হয় না, মুনাফা জাতীয় ব্যয়। কত কি চাইছে, যেসব লেনদেন আর্থিক অবস্থার বিপরীতে অন্তর্ভুক্ত হবে তা চিহ্নিত করো, ওই যে আগেরটার মতো যেগুলো আর্থিক অবস্থার বিপরীতে যাব। বেতন প্রদান করছি, নগদ গেছে। যন্ত্রপাতি কিনছি, যন্ত্রপাতি সম্পদ গেছে, নগদ সম্পদ গেছে। মূলধনের সুদ ধার্য করছি, এটা মূলধনের সাথে যোগ হয় মালিকানা সত্ত্বে। ভাড়া নগদ দিছি, ভাড়া বাবদ। ঋণের সুদ এটা তোমার ঋণের সুদ আর কি প্রদান করছি, প্রদান করলে আমার নগদ টাকা চলে যায়। এরপর হচ্ছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় একদিকে সম্পদ আর অন্যদিকে আমি নগদ দিছি। কৃত যন্ত্রপাতি পরিবহন ব্যয়, এটা দ্বারাও কি এটা একটা স্থায়ী সম্পদ, আর তাছাড়া আমার নগদ টাকা চলে গেছে। অফিস ভাড়া বাবদে আমি নগদ দিছি, আর তাছাড়া কিছুটা অগ্রিমও দিছি, সম্পদ। যন্ত্রপাতির অবচয়ের ফলে কি একদিকে খরচ হয় আর একদিকে সম্পদ হ্রাস পায়, তার মানে এখানে সবকটাই কি সম্পদ রিলেটেড, সেই কারণে তোমার এগুলো সবই আর্থিক অবস্থার মধ্যে যাবে। তাহলে আগেরটার মধ্যে লিখতে পারো উপরে তথ্যগুলো, উপরে সবগুলো তথ্যই আর্থিক অবস্থার বিপরীতে লিপিবদ্ধ হবে। কত কি চাইছে, যেসব লেনদেনের ফলাফল বর্তমান বছরে শেষ হয়ে যায় তার পরিমাণ নির্ণয় করো। যেসব লেনদেনের ফলাফল বর্তমান বছরে শেষ হয়, মানে এক বছরে যেসব ব্যয়ের ফলাফল শেষ, সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে। এটা বলতে চাইছে, বোঝাইছে মুনাফা জাতীয় ব্যয়, যেসব ব্যয় এক বছরে শেষ হয়ে যায়, এটাই হলো মুনাফা জাতীয় ব্যয়। এটার পরিমাণ চাইছে ক্ষতে। আর গতে চাইছে যন্ত্রপাতি অসমন্বিত ধরে, মানে যন্ত্রপাতির অবচয় অসমন্বিত ধরে, মানে কি ধরে নাও যন্ত্রপাতির অবচয়টা সমন্বয় করা হয় না। সমন্বয় মানে কি যোগ বিয়োগ করি নাই, এটা ধইরা নিজ যন্ত্রপাতির মূল্য বের করো।
ওই যে একটু আগে আমরা নিট স্থায়ী সম্পদ বের করলাম না, ওইটার মতোই সেম এখানে নিট যন্ত্রপাতি মানে যন্ত্রপাতি সংক্রান্ত যত খরচ আছে সব যোগ করে অবশ্যই কি করব বিয়োগ। তো ক নাম্বার হবে সব তথ্যই আর্থিক অবস্থা বেরিয়ে যাবে। এখন আমরা খ করি। খতে কি চাইছে নিট স্থায়ী সম্পদ এই মানে মুনাফা যাতে হবে যে ব্যয় 1 বছর শেষ সেটা চাইছে। তারিখ তো নাই, তো আমরা ক্রমিক নাম দিতে পারি। যে সব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে শেষ হয়ে যায় সে সব ব্যয়ের পরিমাণ নির্ণয়। যে সব ব্যয় সুবিধা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেই সব ব্যয়ের পরিমাণ নির্ণয়। ক্রমিক নং 1 কর্মচারীদের বেতন প্রদান। এটা আমরা প্রতিনিয়ত দেই, বলা বাঁচাতে হবে 5000 বর্তমান বছরে শেষ হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে মূলধনের সুদ প্রতিনিয়ত দেই 1 লাখ সরি 7000। ভাড়া প্রতি মাসে দিতে হয় 5000। যন্ত্রপাতির ঋণের সুদ প্রতিনিয়ত দিতে হয় 3000। এই যে অফিস ভাড়াটা দেখো, অফিস ভাড়া কি 14 মাস না, কিন্তু আমরা অঙ্ক করি কি 1 বছরে। মেয়েদের অফিস ভাড়া আছে হলো তোমার 2800 কয় মাসে 14 মাসে, 14 দিয়া ভাগ 12 দিয়া গুণ। তাই এটা বুঝছো না বুঝো নাই? অফিস ভাড়া যে দেই এটা আমরা 1 বছরে দেব, 1 বছর সমান কয় মাস 12 মাস, কিন্তু 2800 টাকা দিছি কয় মাসে 14 মাসে। 2800 টাকা 14 মাসে বিনা 2800 কে 14 দিয়া ভাগ, তাহলে 1 মাসে বের হইব রেজাল্ট। আর আমার কয় মাস দরকার 12 মাস বিনা 12 দিয়া গুণ মানে 2400 টাকা। আর হলো যন্ত্রপাতির অবচয় 4000। এই কয়টা ব্যয় আমরা প্রতিনিয়ত করি, কর্মচারীকে বেতন প্রদান, ঋণের সুদ প্রদান, ভাড়া প্রদান, ঋণের সুদ প্রদান, অফিস ভাড়া আর যন্ত্রপাতির অবচয়, এগুলো আমরা প্রতিনিয়ত করি। এগুলো সবই কি মুনাফা জাতীয় ব্যয়। আর এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, অফিস ভাড়া যে 2800 টাকা, এই 2800 টাকা 14 মাসের বিধায় 14 দেয়া ভাগ, আর আমরা অঙ্ক করি 12 মাসে বিধায় 12 দেয়া গুণ, মানে 2800 টাকা 14 মাসে, তাহলে 14 দেয়া ভাগ দিলে কি পাবো 1 মাসে পাবো। তাহলে আমার দরকার 12 মাসের, তাহলে 12 দিয়ে গুণ করলে কি 12 মাসের পাবো, সেখানে 14 দেয়া ভাগ 12 দিয়ে গুণ। যোগ করলে আসে হলো তোমার 26400 টাকা, ডবল না। এবার কত কি চাইছে, যন্ত্রপাতির অবচয় অসমন্বিত ধরে নিজ যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। মানে কি যন্ত্রপাতির অবচয় ধরো সমন্বয় করে নাই, যদি সমন্বয় করতাম তাহলে নিজ যন্ত্রপাতির মূল্য কত, মানে কি যন্ত্রপাতির সংক্রান্ত যত খরচ আছে সব খরচ যোগ করবা, তার থেকে অবচয়টা কি করে দিবা বিয়োগ করে দিবা। আর যদি অবচয় সমন্বিত বলতো, এখানে অবচয় অসমন্বিত বলার কারণে কি করলাম যন্ত্রপাতির অবচয়টা কি করলাম যন্ত্রপাতির মূল্য থেকে বিয়োগ দিলাম। আর যদি বলতো যে অবচয় সমন্বিত ধরে করো, সেক্ষেত্রে আমরা অবচয়টা আনতামই না আজকের অঙ্কে। যদি সমন্বিত বলতো, অবচয় সমন্বিত মানে কি অবচয় যোগ বিয়োগ করা হয়ে গেছে, তাহলে আর দিতাম না, তাহলে ওই যন্ত্রপাতির মোট মূল্য যোগ করলে হয়ে যেত। আর যেহেতু অসমন্বিত আসছে বিধায় যোগ করতে হবে। আমি অঙ্কটা করে তারপরে বলতেছি মূলত কাহিনীটা। যন্ত্রপাতির অবচয় অসমন্বিত ধরে নিট যন্ত্রপাতির মূল্য নির্ণয়। ক্রমিক নং বিবরণ টাকা। ক্রমিক নং 1
যন্ত্রপাতি ক্রয় 1,00,000 টাকা। ক্রমিক নং 2 যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 5,000 টাকা। ক্রমিক নং 3 যন্ত্রপাতির পরিবহন ব্যয় 10,000 টাকা। যোগ করলে কত হয়? 1,15,000 টাকা। 4 যন্ত্রপাতির অবচয় 4,000 টাকা কি বিয়োগ 1,15,000 থেকে 4 গেলে থাকে কত? 1,11,000 টাকা ডবল দেন। সুতরাং নিট যন্ত্রপাতি। দেখো যন্ত্রপাতির মোট মূল্য, যন্ত্রপাতি কিনছে 1,00,000, সংস্থাপন ব্যয় করছে 5,000, পরিবহন ব্যয় করছে 10,000, এই মিলে দাঁড়ালো কত? 1,15,000। তার থেকে যন্ত্রপাতির অবচয় কি করতে হবে? বিয়োগ। যন্ত্রপাতির অবচয় 4,000 বিয়োগ করলাম কত হলো? 1,11,000। এখন বলছে যন্ত্রপাতির অবচয় অসমন্বিত ধরে। অসমন্বিত মানে কি? যন্ত্রপাতির অবচয়টা যোগ বিয়োগ হয় না, আর অবচয়টা কি করি? বিয়োগ। অবচয়ের ফলে সম্পদ হ্রাস পায়, যার কারণে কি করি? বিয়োগ। যে করে যন্ত্রপাতির অবচয়টা কি করলাম? বিয়োগ দিলাম। আর যদি এটা অসমন্বিত না বলে যে সমন্বিত বলতো, সমন্বিত বললে আর এই 4,000 টাকা দিতাম না, সেক্ষেত্রে 1,15,000 টাকা রাইট। মানে যদি বলতো যন্ত্রপাতির অবচয় সমন্বিত মানে কি? সমন্বয় করা হয়ে গেছে। সমন্বয় বলতে কি বোঝায়? সমন্বয় বলতে বোঝায় যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এটা যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেছে। তার মানে কি অবচয় আমরা কি করি? বিয়োগ। অবচয় তো আমরা যোগও করি না, গুণও করি না, ভাগও করি না, অবচয় সবসময় কি করি? বিয়োগ। আমাদের যদি সমন্বিত বলতো তাহলে ভাবতাম কি অবচয় বিয়োগ করা অলরেডি হয়ে গেছে, তাহলে অবচয় আর কিচ্ছু হইতো না, অবচয় আইতোই না, ওই যে 1,15,000 টাকা অ্যানসার হইতো। আর যেহেতু অসমন্বিত বলছে, অসমন্বিত কারণে কি করতে দিব? 4,000 টাকা বিয়োগ করে 1,11,000 টাকা দিব। মানে অসমন্বিত বললে অবচয়টা কি করবা? বিয়োগ। আর যদি সমন্বিত বলতো তাহলে অবচয়টা বিয়োগ হইতো না। এই হচ্ছে মূল কাহিনী। তো যাই হোক, আজকে হচ্ছে এই অঙ্ক, আজকের অঙ্কটা একটু পেঁচানো ছিল। তারপর যদি কেউ না বুঝতে পারো সেক্ষেত্রে কমেন্ট করো, আমি আবার কালকে আলোচনা করব। আর এইভাবেই আমাদের গাইডের অঙ্ক শেষ হলো, বইয়ের অঙ্ক শেষ, গাইডের অঙ্ক শেষ। এখন আমি বাইরে থেকে কিছু অঙ্ক করাবো, তবে পেঁচানো অঙ্ক। মানে কালকে থেকে যে অঙ্কগুলো করাবো অনেক শিক্ষণীয় অঙ্ক এবং পেঁচানো অঙ্ক। এই অঙ্কগুলো করলে তোমাদের স্কুল সংক্রান্ত যে পরীক্ষাগুলো আছে এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ স্কুলে এই প্রবলেমগুলো বা মানে এই প্যাচগুলো বেশি দেয়। মানে বোর্ডে এই প্যাচগুলো থাকে না, কিন্তু স্কুলের পরীক্ষাগুলোতে এই প্যাচগুলো বেশি থাকে। সেই কারণে কালকে যে থেকে যে অঙ্কটি করাবো এই অধ্যায়ের, সেক্ষেত্রে নবম এবং দশম সবাই মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবা এবং প্রতিদিন বারবার প্র্যাকটিস করবা। আর আরেকটা কথা বলে রাখি, নবম এবং দশম উভয় শ্রেণীর জন্যই, যে এই যে আমি 4 নম্বর অধ্যায় তোমাদের বইয়ের থেকে যে কটা অঙ্ক ছিল করালাম, গাইডেরও অনেকগুলো অঙ্ক করালাম, প্রায় অলরেডি মনে হয় কয়টা হবে আমি জানি না, তবে আনুমানিক তো কম হলে তো 24-25টা অঙ্ক হবে অলরেডি অঙ্কটি করাইছি। তো সে কারণে এই অঙ্কগুলো যেটা করবা প্রতিদিন বাসায় বারবার প্র্যাকটিস করবা, প্রতিদিন বাসায় বুঝবা, বোঝার সাথে সাথে অঙ্কগুলো খাতায় করবা, একবার জায়গায় 2বার করবা, যে অঙ্কগুলো পেঁচানো সেই অঙ্ক 3 থেকে 4বার করবা। আর অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন বাংলা, ব্যবসায়, উৎপাদন, মানে ব্যবসায়, সংগঠন, কৃষি শিক্ষা বা গৃহস্থ, ধর্ম, অন্যান্য যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আছে ওগুলো বাসায় বেশি করে পড়ে রাখো, কারণ তোমাদের স্কুল কবে খুলবে শিওর না। ঠিক আছে, অনেকেই 2-1 দিন ধরে আমাকে ফোন দিতেছো যে স্যার কবে পড়াবেন। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে আমি পরিস্থিতি স্বাভাবিক হোক, কারণ এখনো শ্রীনগরে কোনো টিচার, কোনো প্রাইভেট, কোনো কোচিং এখনো শুরু হয়নি। সব প্রাইভেট, সব কোচিংয়ে আপাতত অফ আছে। ঠিক আছে, কোনো স্যারই এখনো পড়ানো শুরু করে নাই। তো এখন যেহেতু এটা অনেক একটা সেন্সিটিভ বিষয়, কারণ ভাইরাস কার থেকে কার চলে যায় এটা তো বলা যায় না। আর অন্যদিকে দেখা গেলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া আছে, প্রধানমন্ত্রীও বলছে যে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এর পরবর্তী পরিস্থিতি থেকে ধাপে ধাপে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো খুলে দেবে। তার মানে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেল যে এই মাসে না খুললেও, এটা জুন মাস তো, এই মাসে না খুললেও জুলাই মাসে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারে। তাহলে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয় তাহলে হয়তোবা তোমাদের জুলাই মাস থেকে আর কি পড়ানো শুরু করব। তো কবে থেকে পড়াবো সেটা আমি পরবর্তী তোমাদের ফোন করে সবাইকে আমি জানাই দেবো। ঠিক আছে, তো কবে থেকে কোচিংয়ে পড়াবো সবাইকে জানাই দেবো। তবে প্রতিদিন যে ভিডিও ক্লাসগুলো করা হচ্ছে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, কারণ এই ক্লাসের মাধ্যমে অলরেডি এই যে দেখো তোমাদের 4 নম্বর অধ্যায় প্রায় শেষের দিকে, আর হয়তোবা
কয়েকদিন, এক সপ্তাহ ধরো, সর্বোচ্চ এক সপ্তাহ ক্লাস করলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপর আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। আর যারা দশম শ্রেণীতে আসছো তাদের জন্য বলতেছি, তোমাদের এই চ্যাপ্টার তো রিভিশন চলতেছে, আর তাছাড়া তোমাদের আরেকটা চ্যাপ্টার আমি শুরু করব। মানে সামনে থেকে এখন আমি একটু কয়েকটা শীট বানিয়ে যাচ্ছি, যেমন ফিনান্স আর ব্যবসা উদ্যোগের কিছু শীট কম্পোজ করছি, ওইটা এখন বাইন্ডিং করে ওইটা ঠিকঠাক করতে হইব। তো ওই শীটের কাজগুলো আমরা যদি আবার ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য আবার শীট বাইন্ডিং করতে হইব। তো এগুলো কাজগুলো আমি সমাপ্ত করে নেই। এই কাজগুলো কমপ্লিট করে তোমার এই দশম শ্রেণীর জন্য আলাদা, নবম দশম শ্রেণীর জন্য একটা ভিডিও হবে, আবার দশম শ্রেণীর জন্য আলাদা আরেকটা চ্যাপ্টার একটা ভিডিও হবে সামনে, ঠিক আছে? সো আমি যতটা চাইতেছি এখন তোমাদের কোর্সটা যতটা পারি এখনই ক্যাপচার করতে থাকি। কারণ কি, যখন স্কুল কলেজ খুলে দেবে, ঠিক আছে, তখন কিন্তু তোমরা ক্লাসের আশা আর করো না। স্কুলে কিন্তু আর তোমাদের ক্লাস হবে না, ঠিক আছে? স্কুল খোলার সাথে সাথেই তোমাদের পরীক্ষা নেবে। কারণ স্কুল প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই তোমার ইন্টারভিউ রুটিন দিয়ে দেবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে কি, তোমাদের স্কুল আবার বন্ধ, বুঝতে পারছো? মানে কি, তোমরা স্কুলের চিন্তা করতেছো যে স্কুল খুলে ক্লাস হবে, এটা কিন্তু না। নবম শ্রেণী যারা আছো তাদেরও স্কুলে আর ক্লাস হবে না, আর দশম শ্রেণী যারা আছো তাদের স্কুলে ক্লাস লাইফ শেষ বলা যায়, ঠিক আছে? মানে দশম শ্রেণীর তো টেস্ট পরীক্ষা এসেই পড়লো, সেখানে দশম শ্রেণীর আর একটা ক্লাস হবে না, এটাই ধরে রাখতে পারো। আর নবম শ্রেণী যারা আছো তারা তাদের কিছু হয়তো বা ক্লাস হতে পারে। সেক্ষেত্রে তোমাদের যদি আগস্টে, যদি জুলাই মাসেও যদি স্কুল খুলে, সেক্ষেত্রে দেখা গেলো যে যেদিনকে স্কুল খুলবে তার 15 দিন পরে এইচএসসি পরীক্ষা। 15 দিন মানে কি, 15 দিন মানে পরীক্ষা যেদিনটা শুরু তার আগের দিন তোমাদের ক্লাস হচ্ছে না, কারণ সিট ফালাবে। এর মাঝে 15 দিনের মধ্যে 2টা শুক্রবার পড়বে, তার মানে 3 দিন বাদ। তার রইল কয়দিন, 12 দিন। 12 দিনের মধ্যে 2 দিন বৃহস্পতিবার হাফ বেলা, তার মানে 2 দিন বাদ, তাহলে কয়দিন, 10 দিন বলা যায়। ওই 10 দিনের মধ্যে 8 থেকে 10 দিন একটু ঠিক মতো ক্লাস হবে। এরপরে তোমাদের মানে যারা 9-এ আসছো তাদের মনে হয় অর্ধবার্ষিক পরীক্ষা নাও হতে পারে, নাও হতে পারে, শিওর না। তবে তোমরা বার্ষিকের রুটিন পেয়ে যাবে হয়তোবা। আবার যারা 10-এ আসো তারা তোমরা পি টেস্টের রুটিন মনে হয় না পাইবা, পি টেস্ট পরীক্ষাও মনে হয় না হইব, তোমরা অলরেডি টেস্টের রুটিন পেয়ে যাবে। তারপরে এই যে 15 দিন পরেই দিয়ে দিবে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা তেমন একটা বন্ধ থাকবে না, এইচএসসি পরীক্ষা টানা হয়ে যাবে, হয়তো বা 1-2 দিন গ্যাপ থাকতে পারে, তবে টানা পরীক্ষা হয়ে যাবে। এইচএসসি পরীক্ষাটা শেষ হবে, এইচএসসি পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথেই 10-এর টেস্ট পরীক্ষা হয়ে যাবে। মনে রাখো, 10-এর টেস্ট পরীক্ষা হইব। 10-এর টেস্ট পরীক্ষার পরেই, 10-এর টেস্ট পরীক্ষা পরেই এসে পড়বো জিএসসি পরীক্ষা। জিএসসি পরীক্ষা শেষ হলে 9-এর বার্ষিক পরীক্ষা, একবার 6 থেকে 9 পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে। মানে কি, অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর নিতেও পারে অর্ধবার্ষিক পরীক্ষা, নাও নিতে পারে, শিওর না, তবে অর্ধবার্ষিক নেওয়ার সম্ভাবনা নাই বললে চলে। তবে বার্ষিক পরীক্ষা অবশ্যই হবে, মানে অর্ধবার্ষিক নেক বা না নেক এটা স্কুল কর্তৃপক্ষ জানে, তবে বার্ষিক পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। এই অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হতেও পারে, নাও হতে পারে, এটা শিওর না, তবে বার্ষিক পরীক্ষা বাধ্যতামূলক হবে। ওই অটো পাস ওটা চিন্তা বলে যাও, অটো পাস জীবন দেবে না, বার্ষিক পরীক্ষা অবশ্যই হবে। আর অর্ধবার্ষিক পরীক্ষাও হতেও পারে, নাও হতে পারে, শিওর না, ঠিক আছে? তো এখন সেখানে তোমরা যেটা করবা, বাসায় অন্যান্য সাবজেক্ট ইংরেজি, অঙ্ক, হিসাব বিজ্ঞান, এই 3টা প্রাইভেটের উপর নির্ভর। এই 3টা ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো একবারে বার্ষিক পর্যন্ত প্রিপারেশন নিতে থাকো। মানে সিলেবাস তো আছে তোমাদের হাতে, তোমরা সিলেবাস পর্যন্ত, শুধুমাত্র অর্ধবার্ষিক না, সিলেবাস একবার বার্ষিক পর্যন্ত শেষ করে নাও। আর দশম শ্রেণীর যাদের বলতেছি তাদের তো এখন তো কোনো সিলেবাস নেই, সবারই তো সম্পূর্ণ বই, ঠিক আছে? প্রি টেস্টের জন্য না, একবারে টেস্টের জন্য প্রিপারেশন নাও। মানে 10-এ যারা আসো টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো, আর টেস্ট পরীক্ষা কিন্তু এলাও না হলে কিন্তু ফাইনাল নিতে দেয় না। সো বি কেয়ারফুল, ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আর 9-এ যারা আসো তারাও ভালো মতো প্রিপারেশন হোক, কারণ অর্ধবার্ষিক পরীক্ষা হতে পারে, নাও হতে পারে, শিওর না, ঠিক আছে? হলে হোক, না হলে না হোক, সমস্যা নেই, কিন্তু বার্ষিক পরীক্ষা তো অবশ্যই হবে। আর বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ না হলে কিন্তু 10-এ উঠতে দেবে না। সেখানে বার্ষিক পরীক্ষার জন্য 100% প্রিপারেশন নিতে থাকো। এরপরে বার্ষিকে যদি প্রিপারেশন নাও, তাহলে তোমার অর্ধবার্ষিকের প্রিপারেশন নেওয়া হয়ে গেল, অর্ধবার্ষিক প্লাস বার্ষিক 2টার প্রিপারেশন একসাথে নিয়ে আলো। তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা হোক বা না হোক টেনশন নাই, বার্ষিক হোক বা না হোক টেনশন নাই, মানে প্রিপারেশন তো কমপ্লিট হয়ে গেল। একবার বার্ষিক পর্যন্ত প্রিপারেশন নিয়ে রাখো 9-এরা। আর 10-এরা তোমরা একবার টেস্ট পর্যন্ত প্রিপারেশন নিয়ে রাখো, কারণ প্রি টেস্ট পরীক্ষা হতে পারে, নাও হতে পারে, হোক বা না হোক সেটা বড় কথা না, টেস্ট পরীক্ষা তো হবে। টেস্ট পরীক্ষার জন্য একবার ফুললি প্রিপারেশন হোক, প্রি টেস্ট, টেস্ট 2টা প্রিপারেশন হোক 10-এরা। আর 9-এরা অর্ধবার্ষিক, বার্ষিক 2টা প্রিপারেশন হোক। তাহলে যেটা হোক, প্রি টেস্ট পরীক্ষা হোক বা না হোক, বার্ষিক পরীক্ষা এখন হোক বা পরে হোক, যখনই হোক 100% প্রিপারেশন নিয়ে রাখলা, শুরু হলে পরীক্ষা হলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সেই কারণে 9-এদের জন্য একটাই সাজেস্ট, তোমরা অর্ধবার্ষিক, বার্ষিক সম্পূর্ণ সিলেবাস কভার করো। আর 10-এদের জন্য সাজেস্ট প্রি টেস্ট, টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, এই হচ্ছে কথা।
আর শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী যখন নির্দেশনা দেবে শিক্ষা প্রতিষ্ঠান চালুর এবং শ্রীনগরে যখন সবাই পড়ানো শুরু করবে তখনই পড়ানো শুরু করব। আর কবে থেকে পড়াবো মনে হয় না এই মাসে পড়ানো হইতে পারে, কারণ কি করোনা ভাইরাস তো দিন যাইতেছে বাড়তেছে, আর তাছাড়া শিক্ষামন্ত্রী থেকেও বন্ধের নির্দেশ দিচ্ছে, প্রধানমন্ত্রীও বন্ধের নির্দেশ দিচ্ছে, এবং অন্যদিকে তোমার শ্রীনগর কোনো কোচিং প্রাইভেট কোনো সারি এখন পড়ানো শুরু করে নেয়। আর তাছাড়া এটা শুরু করলেও একটা সমস্যা, কারণ ভাইরাসে তোমার কে কার থেকে কীভাবে হয় এটা তো বলা যায় না। সেখানে দেখা গেল যে আপাতত বাসায় পড়াশোনা করো, যেহেতু শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয় বলছে যে অনলাইনে ক্লাস রেগুলার করতে, বিধায় অনলাইনে আমি যতটা চেষ্টা করবো অনলাইনে যতটা পারি কভার করতে কোর্স। ঠিক আছে, তোমরাও প্রিপারেশন নাও, কারণ একটা চিন্তা করে দেখো, আমি প্রতিদিনে যে কোচিংয়ে আসি তোমাদের জন্য আগে অঙ্ক করি, করার পরে তারপরে বোর্ডে করে তোমাদের বুঝাই দিই। এই গরমের মধ্যে ফ্যানও আবার ছাড়া হয় না, কারণ কি ফ্যান ছাড়লে একটা সাউন্ড হয়, যা গত ক্লাসে ফ্যান ছাড়ছিলাম, কিন্তু গত ক্লাসে দেখছো ভিডিওতে একটা সাউন্ড হয়েছে ওই ফ্যানের কারণে, যার কারণে এই ফ্যান বন্ধ করে আমি ক্লাস নেই। শুধুমাত্র তোমাদের একটা না, তোমাদের 9-10-এর জন্য নেই, ইন্টার মানে ফাইনাল ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের জন্য নেই, আবার ইন্টার ফাইনাল ইয়ারের নৈবিত্তিকের জন্য নেই। 3টা ভিডিও মোটামুটি আমার বানাতে হয়, সেখানে এই 3টা ভিডিওতে প্রায় আমার 1.5 ঘন্টা সময় দিতে হয়, এবং 1.5 ঘন্টা টোটালি ফ্যান বন্ধ করে আমার পড়াতে হয়। সেখানে এই গরমের মধ্যে আমি তারপর তোমাদের জন্য প্রত্যেক দিন আইসে আমি অঙ্ক করি, তারপরে বোর্ডে করে বুঝাই, আবার এটারে আমি ভিডিও করে দিই। আবার এই যে ভিডিও করে আমি আপলোড করি না, এই ভিডিও করে আমি আবার কম্পিউটার নিয়ে কনভার্ট মানে হচ্ছে এই একটা ভিডিও প্রায় 1.5 GB থেকে 2 GB হয়, এটাকে কনভার্ট করে মোটামুটি 150 বা 300 বা 200 MB-তে এটারে ছোট করি, মানে MB-টারে কমাই। ঠিক আছে, তারপরে এটাকে ইউটিউবে আপলোড করি, আবার ফেসবুকের গ্রুপে আপলোড করি। ঠিক আছে, এবং এই উভয় জায়গায় আপলোড করি। আমার মোবাইলে এমবি খরচ করে, ওয়াইফাই করে না, কারণ আমার ওয়াইফাইটা স্পিড বর্তমানে কম। ওয়াইফাই আমি এই যে পর্যন্ত আমার যে কটা ক্লাস আপলোড করছি, হয়তো বা হাতে গোনা 4 থেকে 5টা আমি ওয়াইফাই দিয়ে করছি, তাছাড়া সব ভিডিও আমি মোবাইল এমবি খরচ করেই আমি আপলোড করছি। তোমরা অনেকেই কমেন্ট করো, অনেকেই ফোন দাও যে স্যার এমবি, বা অনেকের সাথে দেখা হয়, অনেকেই বলো স্যার এমবি শেষ হয়ে যায় এলে দেখি না। এটা মোটেও না, কারণ একটা চিন্তা করো যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু শ্রীনগরে আইসা পড়াশোনা করতেন, সেক্ষেত্রে তাদের কিন্তু যাতায়াত ভাড়াও কিন্তু প্রতিদিন কিন্তু ভালো অ্যামাউন্টে একটা খরচ হয়। প্রতিদিন যাতায়াত ভাড়াও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের খরচ হয়, আসতে যাইতে প্রতিদিন মিনিমাম তার 100 টাকা খরচ আসছে। কারণ আমি তো সপ্তাহে প্রতিদিন পড়াই, আমি তো মাসে 30 দিনই পড়াই, 7 দিনই পড়াই, আমি তো প্রতিদিন পড়াই, আমার তো কোনো পড়ানো বন্ধ নাই। তাহলে যেহেতু আমি প্রতিদিন পড়াই, সেহেতু প্রতিদিন আসতে যাইতে মিনিমাম, আর হালকা পাতলা অনেকে খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে মিনিমাম 80 থেকে 100 টাকা রেগুলার খরচ হয়। আর অথচ তোমরা যদি চাও ফেসবুকে না দেখে ভিডিওটা যদি ইউটিউবে দেখো, কারণ ইউটিউবে যে ভিডিওটা দিই ফেসবুক গ্রুপে ওই ভিডিওটাই দিই। ঠিক আছে, তুমি ইউটিউবে যেটা করলা ডাউনলোড করলা, কারণ ডাউনলোড করলে অ্যাভারেজে তোমার কত 18 থেকে 20 MB বা 25 MB খরচ হবে, একটা ভিডিওতে 25 MB খরচ হবে। তাহলে তুমি চিন্তা করো, এটা আজকে আমার 15 ভিডিও, মানে 9ম শ্রেণী, আবার ইন্টার সেকেন্ড ইয়ারেরও 15 ভিডিও আজকে হবে। তাহলে যদি 15টা ভিডিও, আজ এই পর্যন্ত 15টা ভিডিও, তোমার যদি একটা ভিডিও ডাউনলোড করতে অ্যাভারেজে 40 MBও খরচ হয়, তাহলে তোমার 600 MB দরকার। 600 MB মানে কি 1 GB অ্যাভারেজে যদি কিনে নিতে পারো, 1 GB যদি তুমি কিনে নিতে পারো, তাহলে কিন্তু তোমার এনাফ। যেমন তুমি 1 GB কিনে নিলা, যেমন ও যে অনেক সিমে কিন্তু 89 টাকায় 1 GB দেয় 7 দিন মেয়াদ। ঠিক আছে, 89 টাকায় 7 দিন মেয়াদ 1 GB দেয়। তাই তুমি যদি এই 1 GB ইন্টারনেট কিনে নাও, 1 সপ্তাহের জন্য 7 দিনে তুমি ভিডিওগুলো ডাউনলোড করলা, তারপর আস্তে ধীরে তুমি ইউটিউবের থেকে দেখলা। কারণ কি তুমি যদি ভিডিওটা মানে এমনি দেখো, তাহলে দেখা গেলো যে মাঝে মাঝে বাফারিং হয়, থেমে যায়, মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। আর ইউটিউব থেকে তুমি যদি ডাউনলোড করে তারপর যদি দেখো, তাহলে কি ভিডিওটা তুমি স্মুথলি দেখতে পারবা, এবং ক্লিয়ার দেখতে পারবা, সাউন্ডটাও ক্লিয়ার শুনতে পারবা, এবং কোনো বাজ মানে মনোযোগটাও সুন্দর মতো দিতে পারবা। ঠিক আছে, সেখানে যেটা করতে পারো, ইউটিউবে থেকে আগে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করলে তোমার 40 MB হলেও 600 MB, শেষে 1 সপ্তাহে 89 টাকা দিয়ে তুমি 1 GB কিনে নিতে পারো, সব ডাউনলোড করে রাখলা, তারপরে আস্তে দিয়ে তুমি দেখলা, আবার 1 সপ্তাহ পর, তাহলে সেই হিসেবে তোমার ধরো 400 টাকা লাগতেছে। আবার তুমি যদি এর চেয়েও কম টাকায় যদি জিবি কিনে নিতে পারো, বা অনেকের বাসে ওয়াইফাই থাকতে পারে, সেক্ষেত্রে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই থেকে ডাউনলোড করা, যদি এমবি থাকে এমবি দিয়ে কিনে ডাউনলোড করা। কারণ কি, কারণ এখন তোমার একটু কষ্ট হলেও করতে হবে, কারণ কিছু করার নাই, কারণ আমরা পরিস্থিতি আবদ্ধ, মানে পরিস্থিতি শেকলে আমরা আবদ্ধ, আমরা এর বাইরে যেতে পারতেছি না। ঠিক আছে, কারণ আমাদের বাংলাদেশে এমনি বাংলাদেশ মানে উন্নয়নশীল দেশ,
উন্নত দেশের মতো না। আর অন্যদিকে দেখা গেল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার আমাদের জন্য অনেক করছে, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, একদিকে ঘূর্ণিঝড়, আরেকদিকে ভাইরাস, চারোদিকে কিন্তু বাংলাদেশে একটা না একটা প্রবলেম লেগে আছে। সেই কারণে সরকারের পক্ষে কিন্তু সব কিছু তদারকি একসাথে করতেছে, কিন্তু দেখা গেল যে সরকারের সাথে সাথে আমাদেরও কিছু করণীয় আছে, তাই না? শুধুমাত্র সরকারকে আমরা দোষারোপ করলে হবে না, আমাদেরও কিছু করণীয় আছে। সেই হিসেবে আমরা নিজেরা সচেতন থাকবো, ঠিক আছে, নিজেরা সচেতন থাকবো, মাস্ক ইউজ করবো, ঠিক আছে, তারপরে তোমার সামাজিক দূরত্ব বজায় রাখবো, ঠিক আছে, তাহলে দেখা গেল যে ভাইরাস পরিস্থিতিও স্বাভাবিক হবে। তো সেই কারণে যেহেতু প্রধানমন্ত্রী বলছে অনলাইনে ক্লাস নেওয়ার কথা, সেই কারণে এই যে কষ্ট করে অনলাইনে ক্লাস করতেছি, অনেকেই বলে যে স্যার অনলাইনে ক্লাস করি না, ভালো লাগে না, বা এই করে না, সে করে না। এগুলো কেন? কারণ তুমি বাংলাদেশে তুমি এটা প্রেক্ষাপটে না হয় আমরা 1 মাস করতেছি, তুমি বাইরের প্রেক্ষাপটে চিন্তা করো তো, উন্নত দেশগুলোতে কিন্তু সব ক্লাসই মূলত অনলাইনে দেয়, অথবা তুমি পাবলিক ইউনিভার্সিটির কথাই ধরো না কেন, অনেক লেকচার, অনেক শিট, অনেক কিছু কিন্তু অনলাইনে সাবমিট হয়, অনলাইনে পাওয়া যায়, অনলাইনে সব কিছু হয়। তাহলে তুমি সেখানে ওরা সারা বছর বইরা করতেছে, আর সেখানে কি আমরা 1 থেকে 2 মাস একটু কষ্ট করে অনলাইনে ক্লাস করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ এই যে আমি প্রজেক্টর দিয়ে করাইতেছি, তারপরে এই যে বোর্ডে করে করাইতেছি, এই যে খাতায় অঙ্ক করে করতেছি, আবার অঙ্কটা ছবি তুলে আবার ফেসবুকে গ্রুপে দিতেছি, এতটা কষ্ট করে করতেছি, অন্তত এই কষ্টের মূল্যটা অন্তত দাও। কারণ এই কষ্টটা কেন করা হইতেছে? একমাত্র তোমাদের জন্য। কারণ এখানে তো আমার নিজের কোনো স্বার্থ নাই, এখানে তো এই যে ভিডিও ক্লাস করে করাচ্ছি, এখানে তো আমার নিজস্ব স্বার্থ নাই। কারণ ইউটিউবে আমার এখানে কোনো অনেকে অনেক ভিডিও করে, ইউটিউবে অনেক চ্যানেল আছে যে তারা টাকা ইনকাম করার জন্য ওইভাবেই করে, আমার তো ইউটিউবে কোনো টাকা ইনকামের কোনো সোর্স নেই, 1। আর 2 নাম্বার হচ্ছে এই যে ফেসবুকে গ্রুপে দেয়, ইউটিউবে দেয়, এতে তো আমার একদিকে এমবি খরচ হয়, একদিকে সময় যাইতেছে, ঠিক আছে, তোমার পরিশ্রম হইতেছে, তারপরও আমি করতেছি কেন? কারণ তোমাদের জন্য, তোমাদের শেখার জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের কোর্সটা কভার করার জন্য, তোমাদের কোর্সটা হিসাব বিজ্ঞানের টাচে থাকার জন্য, হিসাব বিজ্ঞানে চর্চা রাখার জন্য, যাতে ভুলে না যাও, প্র্যাকটিসের জন্য, এগুলোর জন্য আমার এগুলো করা। তাহলে তো আমার এগুলো করার দরকার ছিল না, একমাত্র তোমাদের জন্য কিন্তু আমার এই এতটা পরিশ্রম করতেছি। আর তোমরা যদি এরকম এটারে যদি সিরিয়াস ভাবে না নাও, তাহলে কেমনে কি হয়? এই ভিডিও ক্লাসগুলো তোমরা সিরিয়াস ভাবে করবা, যারা 9ম শ্রেণী তারাও করবা, যারা 10ম শ্রেণী তারাও করবা। কারণ এই যে এখানে যে করাইছি, 10ম শ্রেণীরও কিন্তু অনেক কিছু শেখার আছে। কারণ তোমরা অনেক কিছু ভুলে গেছো, বা ওদের গাইডে অনেক কিছু আপডেট ইনফরমেশন আছে যা তোমাদের গাইডে ছিল না, এখানে অনেক আপডেট ইনফরমেশন আছে। সেখানে 9-এ যারা আছো, 10-এ যারা আছো, সবাই এই অঙ্কগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে? তাহলে দেখা গেল যে এই ভিডিওগুলো তোমরা দেখার মাধ্যমে এই অঙ্কগুলো তোমাদের কমপ্লিট হবে, রিভিশনও কমপ্লিট হবে, হিসাব বিজ্ঞানও চর্চা থাকবে, ঠিক আছে? আর অন্যদিকে সর্বোপরি দেখা যাবো যে একটা ভালো রেজাল্টও হবে। কারণ আমার এই এতটা পরিশ্রম করার কেন? কারণ উদ্দেশ্য কিন্তু একটাই, তোমাদের ভালো রেজাল্ট করা, যাতে তোমরা ভালো রেজাল্ট করো। সেই কারণে অবশ্যই এই ভিডিও ক্লাসগুলো গুরুত্ব সহকারে একটু করো, ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে তোমরা এই ভিডিওগুলো দেখো, ওইভাবে অঙ্কগুলো করো, ঠিক আছে? তো এইভাবে তোমরা চর্চা করো, তাহলে যেটা হইব আমাদের কোর্সটাও ঠিক মতো কভার হবে। কারণ এটা ঠিক যে বাস্তবে পড়া আর অনলাইনে পড়া অনেক পার্থক্য, এটা আমি মানি। বাস্তবে হলে যেমন সরাসরি তোমরা কোনো কিছু কমিউনিকেট করতে পারো, তোমাদের ফিডব্যাক দিতে পারো, তোমরা যদি কোনো সমস্যা জিজ্ঞাসা করতে পারো, আমি ওইটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখন তো আপাতত এই পরিস্থিতি তো সম্ভব হচ্ছে না, এই পরিস্থিতি তো সরাসরি ক্লাস তো করানো যাচ্ছে না, এটা তো দেখা গেল যে সারা দেশেই এখন টোটালি বন্ধ, ঠিক আছে? কিন্তু আমরা তো অনলাইনেও ক্লাস করাতে পারি, তাই না? অনলাইনে কত কিছু বর্তমানে হইতেছে। এই যে অনলাইনে আমরা যদি কথা বলি, অনলাইনে তো এই যে দেখো, তুমি মোবাইলের খরচ বলতেছো কেন, আমরা আত্মীয় স্বজনের সাথেও তো ইমোতে, ঠিক আছে, বা মেসেঞ্জারে, ঠিক আছে, বিদেশে কোনো আত্মীয় স্বজনের সাথেও তো আমরা ঘন্টাখানেক কথা বলি না? অবশ্যই কথা বলি। একটা মুভি দেখলেও তো মুভি দেখি, গানও শুনি, নাটকও দেখি, তাহলে এই ভিডিও ক্লাস করতে সমস্যা কোথায়? ভিডিও ক্লাস করতে তো সমস্যা নাই। আর ভিডিও ক্লাস তো আমি প্রথম দিন বেশি করছিলাম, তারপরে তোমরা কমেন্টও করছো যে স্যার দীর্ঘ করে না, একটু শর্ট করে, সেই কারণে দেখা গেলো যে এখন প্রতিদিন ভিডিও 20-22 বা 25-30 মিনিটের হয়। তো এই 25-30 মিনিটের ভিডিওটা তুমি আগে ডাউনলোড করে নিলা, পরে আস্তে ধীরে তুমি মনোযোগ সহকারে ভিডিওটা করলা, ক্লাসটা করলা, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো। এটা কিন্তু একমাত্র এই ভিডিও ক্লাসটা করতেছে কিন্তু তোমাদের জন্য, এটা কিন্তু আমার নিজস্ব কোনো স্বার্থ নেই।
একমাত্র তোমাদের জন্যই আমি করতেছি, যাতে তোমাদের কোর্সটা কভার করা যায়, ঠিক আছে, যাতে তোমাদের কোর্সটা কভার করা যায়, তোমাদের চর্চা থাকে এবং একটা ভালো রেজাল্ট করতে পারো। কারণ এবারও কিন্তু এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, আমার এক স্টুডেন্ট A+ পাইছে, গার্লস স্কুলে একটা A+, ওই একটা স্টুডেন্টই আমার স্টুডেন্ট, ঠিক আছে, এবং ও হিসাব বিজ্ঞানে পেয়েছে 96, 100-র মধ্যে 96 পেয়েছে। আরেকটা স্টুডেন্ট 94, আরেকটা স্টুডেন্ট 95 পেয়েছিল। এর আগের একটা বছরে আমার এই এক স্টুডেন্ট হিসাব বিজ্ঞানে 100-তে 99 পেয়েছে, মানে 70-এ 70, রিটেনে 70-70 পেয়েছে, আর 90 থেকে 30-29, মানে 100-তে 99 পেয়েছে আমার স্টুডেন্ট ম্যাট্রিক পরীক্ষায়। তাহলে এই যে ওরা বেশি করে প্র্যাকটিস করছে, বেশি করে চর্চা করছে, এই কারণেই তো ওরা এই ভালো রেজাল্টগুলো করতে পারছে, তাই না? আশা করি তোমরাও ভালো রেজাল্ট করো, তোমরাও 90-এর উপরে পাও, 95-এর উপরে পাও, ঠিক আছে? এটার জন্য কিন্তু আমার এতটা প্রয়াস। এই যে সপ্তাহে 7 দিনে 7 দিনই পড়াইতেছি, মাসে প্রত্যেকটা দিন পড়াইতেছি, কেন? বিনা খরচে শীত দেই, মোবাইল টেস্ট পরীক্ষা নেই, কেন নেই? একমাত্র কিন্তু তোমাদের জন্যই নেই, অন্য কারোর জন্য কিন্তু না, একমাত্র তোমাদের জন্য। এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, একমাত্র তোমাদের স্বার্থ, যে যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করো। তোমরা যদি ভালো রেজাল্ট করো, এটা আমার দেখাও শান্তি, শূন্যও শান্তি, আর বলতেও পারে একটা গর্বের সাথে, না আমার স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে। সেই কারণে আমি চাবো সবাই ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং কেউ অবহেলা করবা না, সবাই এটাকে গুরুত্ব দিবা। কারণ হয়তোবা দেখা গেল যে যদি আমরা জুলাই মাস থেকে আমি পড়ানো শুরু করি, তাহলে দেখা গেলো এই মাসটা একটু কষ্ট করে ভিডিও ক্লাসটা করতে হবে, এরপর জুলাই মাস থেকে তো আবার আমরা কোচিংয়ে আবার রেগুলার ক্লাস করতে পারবো। অন্তত আমরা এই 2-3টা মাস একটু কষ্ট করে ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাসটা কন্টিনিউ করি, তারপরে দেখা গেল যে আবার সরাসরি আগের মতো আবার পড়াতে পারবো, ঠিক আছে? কারণ দেখা গেল যে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, দোয়া করো, যাতে অতি সত্বর আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি। যদি আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি, তাহলে তো আবার আগের মতো সবাই একসাথে কোচিংয়ে ক্লাস করাতে পারবো, ঠিক আছে? সমস্যা হবে না। সেই কারণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেগুলার ভিডিও ক্লাসগুলো করো, তাহলে তোমাদের জন্য তোমরাই উপকৃত হইবা। এবং এই ভিডিও ক্লাসগুলো সেভ করার মাধ্যমে যেটা হবে, সেটা তোমাদের কিন্তু আর একটা প্লাস পয়েন্ট হবে। ভবিষ্যতে এই চ্যাপ্টারটা যদি কোনো কেউ ভুলেও যাও, এই ভিডিওগুলো দেখে দেখে আবার কিন্তু তুমি আবার এই চ্যাপ্টার রিভাইজ দিতে পারবা, সেটা কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট। এই ভিডিও ক্লাস নিতেছি মূলত অনেকগুলো কারণে। 1 নাম্বার কারণ হলো তোমাদের যাতে শেখানো যায়, সিলেবাস কভার করা যায়, প্র্যাকটিসের উপরে থাকে, না ভুলো, ঠিক আছে? এটির জন্য তো করতেছি। তার লগে ভবিষ্যতের এই একটা উদ্দেশ্য আছে, যে ভবিষ্যতে যদি এই চ্যাপ্টারটা কেউ ভুলে যাও, ঠিক আছে, এই ভিডিওগুলো আবার দেখলা, আবার কি হলো, ফিরা রিভাইজ হয়ে গেল না, ঠিক আছে? সেই করে এই ভিডিওগুলো সবাই মনোযোগ সহকারে করবা, আর রেগুলার ভিডিওগুলো দেখবা, রেগুলার ভিডিও মনোযোগ সহকারে করবা। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো অথবা ফোন দেবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।